এই জিনিসটা আমি বানাইতে পারি, বাট আমি যদি অন্তত এতগুলা প্রি অর্ডার পাই তাইলে আমি বানাবো। আর এখানে এই যে রিস্ক ফ্যাক্টরটা যে তৈরি করার আগে বিক্রি করে দিলাম কিন্তু পরবর্তীতে আমার সমস্যাটা তৈরি হইছে। তো এইটা কিভাবে ম্যানেজ করতে পারি আমি? তুমি যখন গ্রোথ হ্যাকিং মানে কি বুঝতে চাইবা, তুমি এই দুইটা ওয়ার্ড আগে মাথার মধ্যে ঢুকাবা, ডেটা আর একটা হচ্ছে টেস্ট। ডেটা ছাড়া গ্রোথ হ্যাকিং হবে না। এমন কিছু টেস্ট থাকতে পারে যেটা আমার কি কোথায় নিয়ে যাবে, চাঁদে নিয়ে চলে যাবে, মানে এমন একটা ফাটাফাটি টেস্ট একাই ধর 100% বানাই ফেলছে। তো আমি বলছি স্টেপ বাই স্টেপ যাইতে হবে। হ্যাঁ, 4টা স্টেপে আমরা যাব। 4টা স্টেপের মধ্যে প্রথম যে স্টেপ, বইতে তো ইংরেজিতে লেখা, তোমরা চাইলে তোমার অডিয়েন্স যদি ভালো ইংরেজি বুঝে তাহলে ইংরেজিতে পাঠাবা, আর যদি না হয় তাহলে এটাকে সুন্দর একটা বাংলা বানাই নিবা, বাংলাতে কোশ্চেনটা করবা। তো প্রথম যে প্রশ্নটা সেটা হইতেছে, হোয়াট ইজ দ্য মোস্ট পেইনফুল প্রবলেম দ্যাট ইউ ওয়ান্ট টু সলভ দ্য মোস্ট? যে আপনার কি ঝামেলা আছে যেটা মানে সমাধান করার জন্য আপনার সবচেয়ে বেশি মনে হয় যে এটা সমাধান হওয়া উচিত। ল্যাঙ্গুয়েজটাকে আমি সুন্দর করে এরকম একটা জিনিস আমি তাদেরকে সার্ভে আকারে পাঠাবো। খেয়াল করো, আমি কিন্তু যে কোনো লোকের পাঠাচ্ছি না, পাঠাচ্ছি যারা অলরেডি আমার সাথে কানেক্টেড। তারা কি বিষয় নিয়ে কানেক্টেড, আমার আগের এক্সাম্পল ছিল তারা প্যারেন্টিং নিয়ে তারা সমস্যায় আছে। ফলে তুমি যখন এই প্রশ্নটা করবা যে কোন প্রবলেমটা আপনার মনে হয় যে অবশ্যই একটা সলভ হওয়া উচিত, বাই ডিফল্ট দেখবা সে কিন্তু তোমাকে বলবে না যে ভাই আমরা কেন চাঁদে যাইতে পারতেছি না, এর সমাধান হওয়া দরকার। বাই ডিফল্ট দেখবা মোস্ট পিপল তোমাকে অ্যান্সার দিবে তুমি যে টপিক নিয়ে আলোচনা করতেছো এর মধ্যে তার যে ঘাপলাটা আছে, যে রিলেটেড কন্টেন্ট তুমি দিছো, এখান থেকে তুমি অ্যান্সার পাবা। সেক্টর তুমি ডিফাইন করছো, যেমন ধরো তুমি যদি প্যারেন্টিং বাদ দিয়ে কৃষি হয়, কৃষি রিলেটেড জিনিসপত্র তুমি তারে দিছো, তুমি বললা যে ভাই কোন প্রবলেমটা সলভ হওয়া দরকার, সে বলবে হ্যাঁ ভাই আমাদের খাবারের মধ্যে ভেজাল, এটা সলভ হওয়া দরকার, অথবা এই আমি কিনতে গেলে দ্রব্য মূল্য বেশি, হোয়াট এভার, এটা সলভ হওয়া দরকার। বোঝা গেছে না? তাহলে দেখো একদিকে যে সুবিধা হইলো যে তোমার কিন্তু সেক্টর চেঞ্জ করে ফেলা লাগতেছে না, তুমি তোমার ওই সেক্টরের ভিতরেই ডিপার প্রবলেমটা বুঝতে চাইতেছো। এটা ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে আর কোনো প্রশ্ন নাই, কিন্তু তুমি প্রয়োজনে এই প্রশ্ন করার জন্য একটু ব্যাকগ্রাউন্ড দিবা, যে আমি অ্যাকচুয়ালি চিন্তা করতেছি যে আপনারা যারা আমার অডিয়েন্স, আপনাদেরকে কিভাবে আমি আরো হেল্প করতে পারি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিছু ভূমিকা দিবা, দিয়ে মূলত প্রশ্নটা হচ্ছে যে কোন প্রবলেমটা আপনি মনে করেন এটা অবশ্যই সলভ হওয়া উচিত। এরপরে তারা বিভিন্ন কিছু পাঠাইলো, পাঠানোর পর তুমি দেখো যে কোনটা সবচেয়ে বেশি মানুষ বলছে। সেকেন্ড ইমেলে তুমি তখন বলো যে এই যে প্রবলেমটা, মানে যে প্রবলেমটা সবচেয়ে বেশি আসছে, দেন তুমি আবার একটু ভূমিকা দাও যে আমি লাস্ট যে সার্ভেটা করছিলাম বেশিরভাগ মানুষ এই প্রবলেমটার কথা বলছে, যে বাচ্চা যখন জেদ করে বা বাচ্চা যখন বাচ্চা সারাদিন বৈশা দেখে, মোবাইল দেখে, এটার ভাই কি সমাধান? হ্যাঁ, অথবা ধরো হোয়াট এভার এইরকম কিছু একটা যে প্রবলেমটার কথা সে বলছে, তুমি সেটার একটা ভূমিকা দিলা, দিয়ে সেকেন্ড যে কোয়েশ্চেনটা তুমি করবা সেটা হইতেছে যে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ করতে গিয়ে মানুষ জেনারেলি কি কি মিস্টেক করে, মানে ইংরেজিতে এইভাবে লিখছে, দ্য মোস্ট পপুলার মিস্টেক্স পিপল মেক ওয়েন দে ট্রাই টু সলভ দ্য প্রবলেম। এই যে প্রবলেমটা, এটা সলভ করতে গেলে মানুষ সবচেয়ে কমন কি ভুলটা করে, তুমি এই প্রশ্নটা তারা জিজ্ঞেস করলা, দেন ইউ ওয়েট ফর দ্য রেসপন্স। খেয়াল করো ইমেল হওয়াতে সুবিধা কি হচ্ছে, আগের বার যাদেরকে প্রশ্ন পাঠাচ্ছ পরের বারও ঠিক তাদেরকে প্রশ্ন পাঠাচ্ছ, তাই না? ফলে তোমার একটা কি আছে, কন্ট্রোল আছে, বা হোয়াটসঅ্যাপ হলো তোমার ডিরেক্টলি কন্ট্রোল আছে। মেসেঞ্জারে যদি পাঠাইতে চাও তাহলে ধরে 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 ওই ওই গ্রুপ অফ পিপলের কাছে, কারণ যে প্রথমটা পায় না তার তো দ্বিতীয়টা পাঠাইলে সে বুঝবে না যে কিসের কথা বলতেছে। ঠিক আছে, 3 নাম্বার যে ইমেল, 3 নাম্বার ইমেইলে, কারণ এই যে 2 নাম্বার ইমেল তুমি পাঠাইছো যে এই প্রবলেম সলভ করতে গিয়ে মানুষ কি কি ভুল করে বা কি কি ভোগান্তিতে পড়ে, এই ল্যাঙ্গুয়েজে বলতে পারো যে এই প্রবলেম সলভ করতে গেলে কি কি ভোগান্তিতে পড়ে, তখন দেখা যাবে যে তারা বহুত রকম ভোগান্তির কথা বলবে, যে ভাই আমি তো এটা এইভাবে সলভ করতে চাই কিন্তু এটা হয় না, এই ঝামেলা হয় সেই ঝামেলা হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফলে এখন কিন্তু তোমার মাথায় আইডিয়া আসতেছে যে তারা মোস্টলি এই প্রবলেমের কথা বলছে। ইফ ইউ আর অ্যান এন্টারপ্রেনার, তার মানে তুমি কি ভাবতেছো, এটার একটা ক্রিয়েটিভ সলিউশন চিন্তা করতেছো, রাইট? আর তুমি মাঝখানের ইমেলে জিজ্ঞেস করে নিচ্ছ এটা করতে গিয়ে কি কি হাঙ্গামা পোহাইতে হয়, কি কি ভোগান্তিতে পড়তে হয়, তাহলে তার মধ্যে প্রবলেমটা আরো বেশি ক্লিয়ার যে ভাই এটা সলভ করা যায় কিন্তু এটা বহুত ভেজাল। ভাই আমি পাচ্ছি না, কি নাম বললো যে আমি তো ভাই টাটকা শাকসবজি পাচ্ছি না, তাইলে ভাই এটা যদি আপনি সলভ করতে চান টাটকা শাকসবজি কি কি ভোগান্তিতে মানুষকে পড়তে হয়,
যে ভাই তাহলে এই ঢাকা থেকে ধরেন 1 ঘন্টা ড্রাইভ করে সেই গ্রামের মধ্যে যাইতে হবে, কিনবো, আজকে যেটা কিনবো আবার যদি ফ্রিজেই রাখি এটা তো বাসি হয়ে গেল, মানে সে তো অনেক বর্ণনা টর্ণনা দিল। তখন গিয়ে থার্ড ইমেইলে তুমি তাকে প্রপোজ করবা তোমার আইডিয়া বেসড অন দিস প্রবলেম, যে আচ্ছা ধরেন যদি আমি এরকম একটা সমাধান আপনাকে প্রপোজ করি, এটা কেমন হয়। যেখানে তুমি গিয়ে বললা যে তোমার সমাধানটা কি। ধরো এই কাজটা তাকে অনেক জটিলভাবে করতে হয়, তুমি এন্টারপ্রেনার মানে কি তুমি একটা সমাধান ডিজাইন করছো যেটা অ্যাকচুয়ালি এটা মেবি অটোমেটিক, মেবি এটা এফিশিয়েন্ট, মেবি এটা সমাধান ছিলই না, এখন এটা সমাধান করা যাচ্ছে। বোঝা গেছে কথা। থার্ড ইমেলে যখন তুমি তোমার সমাধানটা বলে দিলা যে আমি এইভাবে এই জিনিসটাকে সমাধান করতে চাই বা করতে পারবো, বা এটা আমার একটা অপশন আছে, দিস অ্যান অপশন ফর ইউ, যে হাউ কাম, যে এইটা যদি মানে কেমন হয় যদি আমরা এইভাবে এটাকে সমাধান করি। এখন তাহলে দেখো যারা তোমার সাথে কমিউনিকেট করে যাচ্ছিল তাদের মধ্যে যারা ট্রুলি, কারণ প্রথম তো বলছি যে কোনটা আপনারা সবচেয়ে বেশি ভোগায় বা কোনটা নিয়ে আপনি মনে করেন এটা সলভ হওয়া দরকার, তারা দেখবে আরে ভাই এটার একটা সমাধান আছে, তো খুব ভালো। এখন তুমি বলবা যে এই জিনিসটা আমি বানাইতে পারি, আমার থিঙ্কিংয়ে আছে, বা আমি এটার মোটামুটি ডিজাইন করছি, বাট আমি যদি অন্তত এতগুলা প্রি অর্ডার পাই তাইলে আমি বানাবো। সেটা কতগুলা ডিপেন্ডিং করবে প্রোডাক্টটা কি, দাম কত, যতটুকু পাইলে তোমার কনফিডেন্স তৈরি হবে, অথবা যতটুকু ইনভেস্টমেন্ট হইলে তুমি অ্যাটলিস্ট প্রোটোটাইপটা বানাইতে পারবা। হতে পারে বড় প্রোডাক্ট হলে বললা যে ভাই যদি 10টা সেল হয় আমি বানায় ফেলবো, বা ধরো যদি হয় যে আরো একটা কোর্স, যে আরো বড় একটা কোর্স, তুমি বলা ঠিক আছে অন্তত যদি 50টা আমি অর্ডার পাই তাইলে আমি কোর্সটা লিখবো। অথবা তুমি একটা বই লিখতে চাও, তুমি বলা ঠিক আছে 30টা যদি প্রি অর্ডার পাই আমি তাহলে বইটা লিখবো। বুঝা গেছে কথা। মানে সংখ্যাটা ডিপেন্ড করবে তুমি কত জনকে অ্যাপ্রোচ করতেছো। যদি হাজার হাজার লোক তাহলে মাত্র 20টা অর্ডার, মানে তো রেশিও তো অনেক কম। সো এটা ডিপেন্ড করবে তোমার কেস টু কেস। তুমি ধরে নাও যে কত পার্সেন্ট লোক এটাতে ইন্টারেস্টেড হইলে আমার বিজনেসটা ফ্লাই করতে পারে। ফলে এটা 30 না 50 না 100 না 200 না 1000, ডিপেন্ডিং অন ইয়োর কেস। থিমটা বুঝতে পারছো কিনা, যে ভাই আমি যদি এতগুলা প্রি অর্ডার পাই তাইলে আমি এটা বানাবো। এন্ড প্রি অর্ডার মানে কি, তারে কিন্তু টাকা দেওয়া লাগবে। এখন এইটুকু শোনার পর অনেকেই বলবে ভাই টাকা কি মানুষ ভাই জিনিসটা আসলে না দেখা না বুঝা এটা দিবে, এটা কি কোনোদিন হয়? এটা হয়তো হবে। এন্ড যদি বলো না ভাই টাকা এইটুকু একটু রিল্যাক্স করেন, টাকা দিল না, জাস্ট আমি কমিটমেন্ট নিলাম যে ঠিক আছে ভাই আমি টাকা দেবো, না কমিটমেন্ট নিলে হবে না। আবারও বলতেছি কমিটমেন্ট নিলে হবে না, টাকাই নিতে হবে। টাকা যতক্ষণ পর্যন্ত পকেট থেকে বাইর করতে না পারবা ততক্ষণ বুঝবা ওগুলো মুখের কথা। মুখের কথা মানুষ প্রচুর বলে, প্রচুর এন্টারপ্রেনার ধরা খায় খালি মুখের কথা বিশ্বাস করে। আরে ভাই আগাও আমরা তোমার সাথে আছি, ও ধরে নিচ্ছে ওরে ভাই সবাই তো আমার সাথে আছে, ইনভেস্টমেন্ট তো কোনো ব্যাপার না, নাই না তারপর দেখা যায় কেউই তার সাথে নেই। হ্যাঁ, আর্লি স্টেজে আমাদের এসব প্রচুর ধক্কা গেছে, মানে মানুষজন ওই যে বলছি এটা বাংলাদেশের মেবি কালচার, মানুষ কাউকে কষ্ট দিতে চায় না এই জন্য বলে দেয়, মানে আইডিয়া খুবই বাজে, ভাই খুব সুন্দর ভাই আগাও আসি, পরে গিয়ে ধরাটা খায়। এই জন্য এখানে কমিটমেন্ট দিয়ে হবে না, লিটারেলি টাকাই লাগবে। এখন বলতে পারো যে ভাই উনি আমাকে এত বিশ্বাস কি করবে, তাহলে তোমাকে কি সলভ করা লাগবে, তুমি কিভাবে আরো ট্রাস্টওয়ার্দি হইতে পারো। তাহলে কারণ দেখো তুমি যদি ট্রাস্টওয়ার্দি না হও তাহলে তুমি প্রোডাক্ট বানায় ফেলাইলে কি তোমার এসে তোমারটা কিনে ফেলাবে? ট্রাস্ট তোমার টুডে টুমোরো অর্জন করা লাগবেই। তাইলে তুমি অত কষ্ট করে অত টাকা ইনভেস্ট করে প্রোডাক্ট বানায়া তারপরে ট্রাস্ট অর্জন করতে যাবা, এটা অনেক এক্সপেন্সিভ না? রেদার প্রোডাক্ট বানানোর আগে ট্রাস্ট অর্জন করার জন্য যা করা লাগে সেটি করতে থাকো। তুমি আরো তারে ফ্রি কন্টেন্ট দাও, আরো তার এটা দাও, তুমি এমন কিছু করো যাতে তোমার উপর তার কি তৈরি হয়, ট্রাস্ট তৈরি হয়। কারণ দেখো যে কোনো ব্যবসাতে যদি তুমি মেজর দুইটা পার্ট বলো, একটা কি, একটা বানাইতে হবে, একটা হলো বেচতে হবে। বেচা ছাড়া কি কোনো ব্যবসা হবে? বেচতে যেহেতু হবেই তাহলে তুমি বেচার স্কিলটাকে অর্জন করে ফেলো। খেয়াল করো প্রোডাক্ট আমি কি বানাবো, প্রোডাক্ট মার্কেট ফিটের ক্ষেত্রে তো কি রাইট প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট যেটাই হোক বেচতে হবে কিনা, তাহলে বেচার স্কিলটা বরং আগে বানায় ফেলো। যদি সেমার বেচার স্কিল তৈরি হয়ে যায় দেন প্রোডাক্ট যেটা ভালো সেটা তুমি বানাবা। আমার কথা কি বুঝছো কিনা? হ্যাঁ, ডাজ ইট মেক সেন্স অর নট? কিন্তু মানুষ দেখো এই যে ধোকায় পড়ে যায়, সে তার কমফোর্ট জোনের মধ্যে থাকতে চায়। বিশেষ করে যারা টেকনিশিয়ান টাইপ থেকে এন্টারপ্রেনার হয়, টেকনিশিয়ান টাইপ বলতে যারা একটা টেকনিক্যাল স্কিল আছে, সেটা সফটওয়্যার বানাইতে পারে, এরা কিন্তু এরা বেস্ট বেচার এক্সপিরিয়েন্স এদের ভালো না। এরা মনে করে যে ভাই প্রোডাক্ট বানাইলে অটোই বেচা হবে। এটা কি সত্যি কথা? এটা অনেক বড় মিথ। প্রোডাক্ট বানাইলেই বেচা হবে না, তুমি যত সুন্দর প্রোডাক্ট বানাও। বেচার জন্য স্কিল যেটা এফোর্ট যেটা লাগবেই।
ফলে এখন যদি তুমি বলো যে ভাই আমার তো বেচার স্কিল নাই, তাইলে তুমি প্রোডাক্ট বানানো বাদ দিয়ে আগে তাহলে পার্টনার খোঁজো যে তোমাকে বেচতে হেল্প করতে পারে, পার্টনার খোঁজো, এমপ্লয়ি খোঁজো। বাট বেচার স্কিল এনশিওর না করে বানাইতে যাইও না। লেট মি রিপিট ইট, বেচার স্কিল এনশিওর না কইরা বানাইতে যাইও না, ঠিক আছে? ফলে এখন তাহলে তোমার আবার প্রশ্নের সমাধান হইলো কিনা যে ভাই আমার উপর তো তার ট্রাস্ট নাই, আমার সে বেচবে না। বাট এখন যদি বলো যে ভাই আপনি এগুলো যা বলতেছেন এটা থিওরিটিক্যাল আইডিয়া, আমি বলছি দিস ইজ নট থিওরিটিক্যাল আইডিয়া। আমি আমার লাইফ থেকে এই জন্য লম্বা সময় নিয়ে একটা গল্প বললাম যাদের কনফিডেন্স আসে। ও আগের গল্পে আমার একটু আগে মনে পড়ছে, আমি আমার মনে ভুল বলছি, কিউবি 40 লাখ না 30 লাখ টাকা দিছিল, 30 আর পরে 5 সব মিলে 35 লাখ টাকা। পরে মনে পড়ছে এমন মনে হয় ভুল বলছি, যাই হোক। বাট ফ্যাক্ট হচ্ছে যে আমরা বেচছি বানানোর আগে। আর এটা যে ফ্যাক্ট সেটার জন্য তো আমি অলরেডি বলছি, তুমি ইয়েগুলোতে যাও, এই ক্রাউড ফান্ডিং ওয়েবসাইটগুলোতে যাও, দেখো কি পরিমাণ প্রজেক্ট আছে। মানুষ যেখানে হয়তো প্রোটোটাইপ বানাইছে, অনেক ক্ষেত্রে প্রোটোটাইপও না, জাস্ট হচ্ছে ডিজাইনটা দেখাইছে, দেন সার্টেন তারা মানে স্টোরি টেলিং করছে যেটার মাধ্যমে মানুষজন কনভিন্সড হয়েছে এবং তাদেরকে আপফ্রন্ট টাকা দিছে। সেখানে কিন্তু সেম মেকানিজম যে মানুষ কেন বানানোর আগে টাকা দেয়, অ্যাডভান্টেজটা কি এখানে। যেমন দেখো এখানে কিন্তু একটু জিনিস এখনো বলি নাই, সেটা কি যে এই লোকজন বলতে পারে বা চিন্তা করতে পারে যে ভাই এখনই আমার কেনার দরকার, কি আপনি বানায় ফেলেন পরে কিনবো, তাহলে তাকে একটা ইয়ে দেওয়া লাগবে না, অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা হচ্ছে তুমি বলবা যদি আপনি এখন কিনেন তাইলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। এই ডিসকাউন্টটা 10% 5% দিলে হবে না, এটা দিতে হবে এমন যাতে তার কি হয়, এনাফ মোটিভেশন তৈরি হয়। 50% ইজ এ হিউজ ডিসকাউন্ট। যে ভাই তাইলে ইয়ে কিক স্টার্টারের যে প্রজেক্টগুলো বলো বা ক্রাউড ফান্ডিং এর জন্য প্ল্যাটফর্মে, ওখানে মোস্টলি কি হয়, এটাই তো হয়, মানে 2-3টা অফার থাকে যে যদি কেউ অনেক আগে টাকা দেন তাহলে আপনি সবচেয়ে এত কটা কম পাবেন, সাথে এই পাবেন সেই পাবেন, কিছু বেনিফিট তার দেওয়া হয়। আপনি আমাদের প্রিমিয়াম কাস্টমার হবে, আপনি সারা জীবন উমুক ফ্রি পাবেন, তুমুক ফ্রি পাবেন, সাথে একটা টি শার্ট দিয়ে দিব, মগ দিয়ে দিব, থাকে না কিছু। তাহলে একইভাবে তোমারও তাই করতে হবে যে এই জিনিস আমি যেটা বেচতে চাই এটা 2000 টাকা দাম, বাট যদি আপনি এখন আমাকে অর্ডার দেন প্রি সিলিং এ, তাহলে আমি এটা আপনাকে 1000 টাকার জায়গায় 500 টাকা রাখবো। সাথে আমি যদি কথা ধর তুমি একটা বই, তোমার আইডিয়া ছিল একটা বই বানাবা, একটা কোর্স, সাথে এটার মধ্যে আমি একটা অটোগ্রাফ দিয়ে দিব, এটা একটা টি শার্ট দিয়ে দিব, কিছু একটা আরো দিলাম, যেটা কারণে সে ইন্টারেস্টেড হবে। এবং যে পরিমাণ লোক ইন্টারেস্টেড হলে তুমি মনে করো উই ক্যান মুভ ফরওয়ার্ড, তুমি মুভ ফরওয়ার্ড করবা। এবং এখানে কিন্তু সাথে আরেকটা জিনিস লিখে দিতে হবে, যদি আমি এতগুলো অর্ডার না পাই তাইলে আমি এটা বানাবো না এবং আপনাদের সবার টাকা আবার কি করবো, ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তাদের ওই পরিমাণ ট্রাস্ট তোমার উপর থাকা লাগবে। তাহলে ট্রাস্ট অর্জন করা ছাড়া ব্যবসা তুমি আজকে হবে না, পরেও হবে না, এটা অর্জন করাই লাগবে। তো বরং এটা আগে অর্জন করে ফেলো, তার জন্য যা করা লাগে সেটা করো, বাট বহুত টাকা লস খায়া ধরা খায় না, ঠিক আছে? তো এই যে স্টেপ আমি বললাম, এখানে কিন্তু কয়টা স্টেপ ছিল, 4টা স্টেপ ছিল, রাইট? আমি এখানে ব্ল্যাঙ্ক রেখে দিছি, 4টা স্টেপ ছিল। 4টা স্টেপের মধ্যে আমি আর নতুন করে না লিখি, প্রথমে ছিল মেজর প্রবলেমটা কি সেটা জিজ্ঞেস করছো, এই প্রবলেম সলভ করতে গিয়ে মানুষকে কি কি ভোগান্তিতে পড়তে হয় এটা জিজ্ঞেস করছো, থার্ডলি তুমি তোমার সমাধানটাকে প্রপোজ করছো, অ্যান্ড ফোর্থলি তুমি তাকে অফার দিছো, প্রি সেলিং অফার, যে তুমি যদি 50% বা অথবা আর বড় একটা ডিসকাউন্ট দিচ্ছ তুমি, যে যদি আপনি প্রি অর্ডার দেন তাহলে আমি জিনিসটা বানাবো, ঠিক আছে? তাহলে আমরা আবার আসি, আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে, প্রোডাক্ট মার্কেট ফিট। সো প্রোডাক্ট মার্কেট ফিটের ক্ষেত্রে একটা বলছি হার্ডওয়ে, কঠিন রাস্তা কি, যে তুমি আন্দাজ একটা কিছু বানাবা, তারপরে ফেল করবা, বহুগুলো টাকা নষ্ট হবে, তখন বাবা এটা হবে না ভাই আরেকটা কিছু করি, এরকম করে 2বার 4বার 5বার 10বার ধাক্কা খাইতে খাইতে হইতে পারে লাকি যদি হও তো একটা দাঁড়ায় গেছে, আর মোস্ট অফ দ্য চান্স হচ্ছে তুমি নিজেই ধরা খেয়ে গেছো। আর এটা স্মার্ট ওয়ে কি, স্মার্ট ওয়ে হচ্ছে বানানোর আগে কি করবো, বেচে দিব। বানানোর আগে বেচার জন্য এই প্রক্রিয়া এতক্ষণ আমরা বর্ণনা করছি। বানানোর আগে যদি বেচেই দাও তাইলে ওই যে সার্ভে করতে বলছিলাম ওই সার্ভে না করলেও চলে, কি বিকজ মানুষ কি করছে, রিয়েল টাকা দিয়ে দিছে। বাট সার্ভেটা তুমি করতে পারো চাইলে আরেকবার, আরো কনফিডেন্ট হওয়ার জন্য, ঠিক আছে? বা আরো ওয়াইডার অডিয়েন্স তুমি আরো গ্যাদার করলা, দেন আবার জিজ্ঞেস করলা যে ভাই হোয়াট ডু ইউ থিঙ্ক, ঠিক আছে? বাট যদি টাকা তুমি নিয়ে সারতে পারো তার মানে কি, তুমি ইউ ক্যান বিকাম কনফিডেন্ট। বাট টাকা কিন্তু হইতেছে তুমি 1000 জনকে পাঠাইছো, একজন মাত্র টাকা দিছে, তাহলে কিন্তু না, ওই রেশিওটা তোমার বোঝা লাগবে যে অ্যাটলিস্ট এই পার্সেন্টেজ লোক যদি আমার কনভার্ট হয় তাহলে আই ক্যান বি কনফিডেন্ট জোয়েল ইট শুড ওয়ার্ক, ঠিক আছে? কোশ্চেন আছে, হ্যাঁ বলো। এই প্রবলেমটা ফেস করেছি, মানে তৈরি করার আগে বিক্রি করতে গিয়ে আমার ট্রাস্ট ছিল, আমি প্রোডাক্টের পিকচার এগুলো তৈরি করেছিলাম এবং একটা অফার করেছিলাম যে প্রি অর্ডারের জন্য আমাকে টাকা দিতে হবে, এবং টাকা আমাকে অলমোস্ট 90% দিয়ে দিয়েছে। তো আমি যখন প্রোডাক্টটা বানানোর পরে দেখতে পেয়েছি যে আমার প্রোডাক্টের সমস্যা। আমি গার্মেন্টসে যখন গিয়েছি তখন আমি কাপড় যেটা সিলেক্ট করেছি আমার
ওইটাই দেখাইছে। কিন্তু আনার পরে আমি দেখলাম যে এখানে সমস্যা তৈরি হয়ে গিয়েছে। তো আমি এটা যেভাবে সলভ করছিলাম যে আমি honestly তাদের কাছে স্বীকার করে নিয়েছি যে আমি যেই কোয়ালিটিটা দিতে পারবো, ওইটা দিতে পারছি না। এখন আমি টাকাটা ব্যাক দিতে চাচ্ছি অথবা আপনি এটা নিতে পারেন। তো অধিকাংশই ট্রাস্টেড ছিল বলে আমার টাকাটা আর ফেরত দেওয়া লাগে নাই। উনারা প্রোডাক্টটা নিয়েছে। তো এইটা আমি কিভাবে সলভ করতে পারি? আর এখানে এই যে রিস্ক ফ্যাক্টরটা যে তৈরি করার আগে বিক্রি করে দিলাম কিন্তু পরবর্তীতে আমার সমস্যাটা তৈরি হইছে এবং পুরো টাকাটা আমি অডিয়েন্স থেকে নিয়েছি। মানে কাস্টমার থেকে নিয়েছি। হ্যাঁ, আমার হ্যাঁ, এখানে 0 ইনভেস্টমেন্ট ছিল। ওকে। তো আমি দিয়ে দিলে এখানে তো অনেক বড় একটা প্রবলেমে পড়তাম। তো এইটা কিভাবে ম্যানেজ করতে পারি আমি? না আলাদা, তুমি তো অলরেডি ম্যানেজ করে ফেলছো। জি, মানে অন্য আরো কিভাবে পারা হ্যাঁ, যায় এই আরকি? গ্রেট এক্সাম্পল। এই ক্ষেত্রে দেখো, প্রোডাক্ট যাতে রাইট হয় এই কনফিডেন্স কিন্তু থাকা লাগবেই। যেমন ধরো তোমার ক্ষেত্রে তোমার এটা ছিল টি-শার্ট, হুডি ছিল। হুডি জি। বা অথবা কোনো একটা হ্যাঁ জিনিস। সো দেখো যে এইখানকার কোনো এক্সপেরিয়েন্সই আমার নাই, কিছুই আমি জানি না, তাইলে এই ব্যবসাতে আমি যাব এটা কিন্তু অনেক রিস্কি। কাজে তোমার এই ক্ষেত্রে আমি বলবো ভুলটা হচ্ছে তোমার আরেকটু গ্রাউন্ড ওয়ার্ক করে নেওয়ার দরকার ছিল। কারণ তুমি যে অডিয়েন্স টার্গেট করছো, যে সেক্টরে টার্গেট করছো, এইটুকু যেহেতু ফিক্সড, ওইটুকু নো হাউ কিছুটা তোমার ডেফিনেটলি লাগবে। আর এই স্পেসিফিক্যালি যদি তুমি এই প্রোডাক্টের ক্ষেত্রেই বলো যেখানে তুমি আউটসোর্স করছো, কারণ তোমার ক্ষেত্রে কিন্তু ঝামেলা অনেকগুলা। কারণ দেখো এই ধরনের আলাপ যখন আমরা করি মোস্টলি আমরা ধরে নিই কি ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্টের সুবিধা হচ্ছে তোমার বাগ আসছে তুমি সাথে সাথে সলভ করে দিলা, ডাজন্ট ম্যাটার। কোর্স হয়েছে, কোর্সের মাঝখানে একটা জিনিস চেঞ্জ করে দিলা, ডাজন্ট ম্যাটার। মোস্টলি ডিজিটাল প্রোডাক্টে এই ঝামেলা নাই। বাট ফিজিক্যাল প্রোডাক্ট যেটা ধাপে ধাপে হয়, যেটার মাঝখানে গিয়ে গন্ডগোল হয়েছে, এইটার সারা জীবনের জন্য, এটা শুধুমাত্র প্রি সেলের জন্য না, পরবর্তীতেও তো একই ঝামেলাই হইতে পারে। জি। এখন তোমার বিজনেস রানিং, বাট তুমি একটা প্রোডাক্ট দেখা গেল মারাত্মকভাবে ফল্টি হয়ে গেছে, তাহলে কি করবা? এই ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা করি সেটা হইতেছে কিউসি, যেটা কোয়ালিটি চেকিং, যেটা লাস্ট ফেজে হয়, যে বানানো শেষ এখন তুমি জাস্ট কিউসি করতেছো, আমরা এইটুকু করি, আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স করি না। এটা খুবই ইম্পর্টেন্ট। কোয়ালিটি অ্যাসুরেন্স মানে হইতেছে ধাপে ধাপে জায়গা, যে যে স্টেপসগুলো ক্রিটিক্যাল ওই জায়গাতে আমি চেক দিচ্ছি কিনা। যেমন ধরো তুমি যদি হুডি অর্ডার দিয়ে থাকো, তাহলে হুডির ক্ষেত্রে ধরো কয়েকটা পার্ট আছে, মেবি প্রিন্টিং একটা পার্ট, তার আগে সেলাই করা একটা পার্ট, তার আগে মেবি কাটিং একটা পার্ট, তার আগে তোমার কাপড়টা ঠিক মতো নিছে কিনা, তার একটা পার্ট। এখন তুমি অর্ডার দিয়ে চোখ বন্ধ করে বসে থাকলা, তার মানে ডেফিনেটলি ইয়োর বিজনেস উইল বি ইন রিস্ক। ইফ ইউ আর লাকি রিস্ক হইলো না, বাট মোস্টলি রিস্কে পড়ে যাবে। তাহলে তোমার কাজ কি হবে? ধাপে ধাপে তুমি জিনিসটাকে মনিটর করছো কিনা। তোমার ক্ষেত্রে কি করছিলা সেটা? আমি ফার্স্টে যেদিন ওনাদের গার্মেন্টসে হুম। গিয়েছিলাম ওইখানে কাপড়টা দেখে আসা হইছে। এরপরে জাস্ট যখন বানানো শেষ হইছে আমি যখন ডেলিভারিটা আনতে যাব, তখন একটা প্রোডাক্ট আমি খুলে দেখেছি যে প্রিন্ট ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা। প্রবলেমটা কিসে হয়েছিল? এখন প্রবলেম হচ্ছে প্রিন্টিং এ? আমার অর্ধেক কাপড় ভিন্ন পড়ছে। ও যেটাতে ববলিন উঠতো। আর বাকি অর্ধেক কাপড় ঠিক ছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি যেই কাপড়টা চেক করছি, কোয়ালিটি এনশিওর করছি, ওইটা ঠিক ছিল কিন্তু বাসায় আনার পর যখন আমি খুলে দেখলাম সবগুলা তখন প্রবলেমটা হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। মানে যদি হইতো, তোমার এই প্রবলেম হইতো না যদি তুমি অনেক কোয়ালিফাইড সাপ্লায়ারের কাছে যাইতা। কোয়ালিফাইড সাপ্লায়ার ইন জেনারেল এই কাজ করবে না, অর্ধেক একরকম আরেক অর্ধেক আরেক রকম। বাট যেহেতু সব রকম ঘটনাই ঘটতে পারে, কারণ আবার খুব স্টার্টআপদের জন্য খুব কোয়ালিফাইড সাপ্লায়ার, যে সে আবার টাকা বেশি রাখে, সে আবার এটা এফোর্ড করতে পারবা কিনা, যদি তোমার কাস্টমার এমন বেজের হয় যারা লো কস্ট প্রোডাক্টই খুঁজতেছে, তাহলে তখন তোমাকে এক্সট্রা শ্রম ঘাম দিতেই হবে। ফলে প্রোডাকশন প্রসেসের ভিতরে তোমার লেগে থাকাটা উড বি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তখন কিন্তু তুমি খুব বিজি না, বিকজ এটা তোমার মেইন কাজ। ফলে প্রত্যেকদিন ওখানে যেতে তোমার কোনো সমস্যা নাই, এবং তারা কিন্তু এটাও করবে না যে না ভাই আমাদের ফ্যাক্টরি ঢোকা নিষেধ। তো এটা তো শুরুতে আমার ডিসকাশনই থাকবে, ভাই আমি আসবো, দেখবো ঘটনা কি ঘটতেছে। যে কারণে এরকম হয়, তোমার ক্ষেত্রে যেমন কাপড় আলাদা হয়েছে, তুমি ধরো ইনিশিয়াল চুক্তিতে সেটাকে ইয়ে করতে পারতা, মিটিগেট করতে পারতা, যে আমার যেটা প্রোটোটাইপ, যেটা পাস করা প্রোটোটাইপ, উদ্ভাসের ক্ষেত্রে আমরা এটা করি, আমাদের তো প্রচুর জিনিস থার্ড পার্টি থেকে আমরা বানাই। শর্ত খুব ক্রিটিক্যাল, এবং আমরা প্রচুর ক্ষেত্রে সাপ্লায়ারকে কিন্তু দিছি, আমরা যে পেনাল্টি দিছি, আমার প্রোটোটাইপের সাথে ম্যাচ যদি না করে তাহলে আমি প্রোডাক্ট নিব না। তুমি মেবি সেই চুক্তি করো নাই, তাহলে কিন্তু তুমি মানে মেবি সেটা তোমার মিস হয়েছে। তো এগুলো হচ্ছে নো হাওয়ের বিষয়। তবে ইভেন আমরা অনেক সময় পেনাল্টি দিয়েও আমাদের লাভ হয় না, কারণ হচ্ছে আমি পেনাল্টি দিলাম, বললাম তোমার মাল আমি নিব না, বাট আমার প্রোগ্রাম কালকে শুরু হয়ে যাচ্ছে, আমাকে সুভেনিরটা দিতেই হবে, তাইলে আমি কি করব? নিলাম না, কিন্তু আবার নতুন করে বানাইতে তো আবার যে সময় যাবে, তাতে তো আমার কমিটমেন্ট নষ্ট হবে। তো সেই জন্য বেস্ট কেস হচ্ছে যত রকম তার সাথে চুক্তি টিউন ফাইন টিউন করা, সেটা করা। আর তার চেয়ে ইম্পর্টেন্ট হলো এটা ধাপে 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 ওটাকে এনশিওর করা। আমাদের ক্ষেত্রে উদ্ভাসের ক্ষেত্রে তো আমাদের প্রচুর ম্যাটেরিয়াল, যে তোমরা দেখো যে আমরা ব্যাগ দেই, গেঞ্জি দেই, এটা দিই সেটা দিই, হিউজ, তারপরে যে প্রিন্টিং ম্যাটেরিয়াল দেই, অনেক রকম ভুল হওয়ার চান্স থাকে। ওনা আমাদের একটা টিমই কাজ করে, যারা ওই ধরো যদি প্রিন্টিং এর কাজে প্রেসেই পড়ে থাকে, যে ধাপে 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 ধাপে, বিশেষ করে যে ধাপে ধরো এমনও আমাদের হয়েছে আমাদের ভুল ফাইল চলে গেছে,
মানে বই ছাপা হবে একটা, ফাইল গেছে আরেকটা। কি ভয়ঙ্কর কথা, তাই না? বা আমাদের এন্ডে হয় না, তাদের এন্ডে ভুল হইছে। তারা যখন প্লেট বানাইতে গেছে ভুল ফাইল দিছে। এখন ধরো প্লেট যখন বানানো হয়ে গেছে, প্রিন্টে যাওয়ার আগে আমি প্লেটটা যদি না দেখি তাহলে হইতে পারে এখানে একটা বড় গন্ডগোল হয়েছে, আমি মিস করে ফেললাম। বাট এখানে যদি দেখে ফেলি তাহলে কিন্তু দেখো কত বড় গন্ডগোল আমি ঠেকাইতে পারতেছি। সো এটার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ধাপে ধাপে কোয়ালিটি চেক করা, বিশেষ করে যদি থার্ড পার্টি দিয়ে আমি কোনো কাজ করি। ঠিক আছে, জি। ভেরি গুড। এবং ওর এক্সাম্পল আসাতে খুব ভালো হলো যে বানানোর আগে যে বেচা যায় সেই এক্সাম্পল আমাদের এখানে অডিয়েন্সের মধ্যে আছে না, রিয়েল এক্সাম্পল আছে। তো আমরা প্রোডাক্ট মার্কেট ফিট মোটামুটি বুঝলাম। এখন গ্রোথ হ্যাকিং বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি? এখন তো বুঝলাম যে প্রোডাক্টটা ভালো হইতে হবে, ঠিক হইতে হবে, তাইলে গ্রোথ হ্যাকিং করা যাবে। গ্রোথ হ্যাকিং তাহলে মানে কি আসলে? তুমি যখন গ্রোথ হ্যাকিং মানে কি বুঝতে চাইবা, তুমি এই দুইটা ওয়ার্ড আগে মাথার মধ্যে ঢুকাবা, ডেটা আর একটা হচ্ছে টেস্ট। এই দুইটা ওয়ার্ড আগে মাথার মধ্যে ঢুকাইতে হবে। প্রথম কথা, যে কোনো একটা আইডিয়া, আমি ফ্যান্টাস্টিক একটা আইডিয়া বের করলাম এবং যে আইডিয়াটা ইমপ্লিমেন্ট করার ফলে মারাত্মক গ্রোথ হলো, হ্যাঁ এটাকে গ্রোথ হ্যাকিং বলা যাইতে পারে। কিন্তু এরকম র্যান্ডম অ্যাক্সিডেন্টাল গ্রোথ হ্যাকিং দিয়ে তুমি বিশাল কোম্পানি বানায় ফেলবা, এটা হবে না। সার্টেন কিছু গ্রোথ আসতে পারে। আমরা যা শিখতে যাচ্ছি সেটা কি? একটা ফ্রেমওয়ার্ক, একটা সিস্টেম, কাইন্ড অফ এ সায়েন্স, যেটা তুমি ফলো করলে ঘটনা ঠিক মতো ঘটবে ইনশাল্লাহ। তার জন্য তোমাকে প্রথমত এই যে ডেটা ড্রিভেন হইতে হবে। আমি যা কিছু করব আমি ডেটা অবজার্ভ করবো। যেমন একটু আগে বলছি আমি ইমেল পাঠাবো, আমি দেখবো তাহলে আমি কয়জনকে ইমেল পাঠাইলাম, কয়জন রেসপন্স করলো, তার মধ্যে কয়জন কিনলো, তাহলে গেলে তো ডেটা। তুমি পার্সেন্টেজ বাইর করতে পারতেছো, কতজনকে অফার দিলে, কতজন নেয় না নেয়, ঠিক আছে না? তো গ্রোথ হ্যাকার আমি যদি হইতে চাই, গ্রোথ হ্যাকিং করতে চাই, আর আমি ডেটা দেখার মেকানিজম আমার নাই, তাহলে গ্রোথ হ্যাকিং ভুলে যাও। তাহলে ট্রুলি গ্রোথ হ্যাকিং, সিস্টেমেটিক গ্রোথ হ্যাকিং হবে না। র্যান্ডম গুড আইডিয়া হইতে পারে, সিস্টেমেটিক গ্রোথ হ্যাকিং হবে না। ডেটার ক্ষেত্রে এখন অনেকে বলতে পারো যে ভাই যদি হয় জিনিসটা ডিজিটাল প্রোডাক্ট তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ ডিজিটাল প্রোডাক্ট হইলে তো ডেটার কোনো অভাব নাই। যেমন ধরো অ্যানালিটিক, গুগল অ্যানালিটিক্স আছে, কিসমেট্রিক্স আছে, প্রচুর টুলস আছে যেগুলো হচ্ছে আমরা ধরো ওয়েবসাইটে যদি কানেক্ট করি তাহলে ওয়েবসাইটে যত ডেটা ক্রিয়েট হয় সেগুলো চাইলে আমরা ট্র্যাক করতে পারি। রকমারিতে কতজন ভিজিটার আসতেছে, কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, প্রোডাক্ট দিন শেষে কতগুলা কিনতেছে, কনভার্সন রেট কত, এরকম সমস্ত ডেটা কাইন্ড অফ আমরা ইজিলি ট্র্যাক করতে পারি। তাইলে এইটুকু নিয়ে কোনো সন্দেহ নাই যে ডিজিটাল যে কোনো কিছুর মধ্যে গ্রোথ হ্যাকিং অ্যাপ্লাই করা যাবে। হোয়াট অ্যাবাউট ফিজিক্যাল প্রোডাক্ট? যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে গ্রোথ হ্যাকিং ইউজ করা যাবে কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস এবং নো দুইটাই, তবে মোস্টলি ইয়েস। ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে গ্রোথ হ্যাকিং মানে ডিজিটালের মতো এত আরামে করা যাবে না, এটা কিন্তু শিওর। এত আরাম হবে না, একটু কঠিন হবে, বাট স্টিল ডুয়েবল, ফুললি না হলেও পার্শিয়ালি ডুয়েবল। যেমন আমি এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল আমি এটা তো একটা ফিজিক্যাল প্রোডাক্ট। এখন এই কলমটা, এরকম একটা কলম আমি মার্কেটে আনতে চাই, এবং মার্কেটে আনার পরে আমি হলো দেখতে চাই যে এটা প্রোডাক্ট মার্কেট ফিট হয়েছে কিনা। এখন সমস্যা হলো যে ভাই এরকম একটা জিনিস করতে তো মোড় লাগে, ডাইস লাগে। এখন ডাইস দিয়ে তুমি যদি ডাইস বানাও, ডাইসের তো ইনভেস্টমেন্ট একসাথে অনেক টাকা। 2-4টা কলম প্রডিউস করলে তো হবে না, একবারে তুমি 5,000 কলম প্রডিউস করলা, আনার পরে দেখলা পাবলিক পছন্দ করতেছে না। আর গ্রোথ হ্যাক যদি হয় তাহলে কি করার কথা ছিল? আগে বেচার কথা ছিল, তার মানে তুমি একটা ইনোভেটিভ ডিজাইন দেখাবা। আজকেই যেমন আমি এই যে ইন্ডিগোগো বোধহয় একটা সাইট, এই ক্রাউড ফান্ডিং এর, ওইখানে লিটারেলি একটা কলম, তার মধ্যে হচ্ছে স্ক্রুড্রাইভার আছে, তার মধ্যে আবার আছে, সে আছে, মানে মাল্টিপারপাস ইউজ, ওরকম একটা কলম ডিজাইন লঞ্চ হবে বোধহয় জানুয়ারিতে। দেখলাম যে ওরা ফান্ড উঠাচ্ছে, অনেক টাকা পেয়ে গেছে অলরেডি। ও মাঝখানে বোধহয় বুলেটও রাখা যায় দেখলাম। তো মানে সেলফ ডিফেন্সের জিনিসপত্র আছে। তো সেক্ষেত্রে দেখো যে ফিজিক্যাল প্রোডাক্টও যদি হয়, তুমি ফিজিক্যাল প্রোডাক্ট লঞ্চ করার আগে যদি ওই রকম আইডিয়াতে যাও, আমি ওই প্রোডাক্টের আগে কি করব? ডিজাইন দেখাবো। ডিজাইন দেখায় আমি মানে কি বলে, বেচার মানে বানানোর আগেই বেচে ফেললাম। বাট আমি বানানোর এই বেচার আগে যে বানাইলাম, এখন যা আমি বানাইছি এই প্রোডাক্ট কি সারা জীবন একই চেহারায় থাকবে কিনা? গ্রোথ হ্যাকিং এর কথা যদি বলো তাহলে 100% শিওর একই চেহারায় থাকবে না। ক্রমাগত প্রোডাক্ট কি করতে হবে? চেঞ্জ করতে হবে। যেমন ধরো তোমরা যারা ফেসবুক ইউজ করো, মেবি ধরো কয়েক বছর ধরে ইউজ করো, তাহলে তুমি ডে ওয়ানে যে ফেসবুক ইউজ করছো, আজকে যা ইউজ করতেছো, সব অপশন কি একই আছে? ক্রমাগত চেঞ্জ হচ্ছে কিনা? ক্রমাগত চেঞ্জ হচ্ছে। ইউটিউব বলো, হোয়াটসঅ্যাপ বলো, যাই বলো, অপশন কি সব সেম আছে? ক্রমাগত চেঞ্জ হচ্ছে। তাহলে এখন ডিজিটাল এটা খুব সোজা, ক্রমাগত চেঞ্জ করে ফেলা। ফিজিক্যালে তো এত সোজা না।
ফিজিক্যালের ক্ষেত্রে দেখো, বাট আগে যত জটিল ছিল তার চেয়ে এখন একটু সহজ হয়েছে। প্রথমত, আগে এই ধরনের যে কোনো প্রোডাক্ট মোল্ডিং ছাড়া কোনো অপশনই ছিল না। এখন কিন্তু অপশন আছে, 3D প্রিন্টার আছে, আমাদের অফিসেও আছে। 3D প্রিন্টার দিয়ে প্রিন্ট করে লিটারেলি ফিজিক্যাল জিনিস বানানো যায়, অল্প কয়েক কপি বানানো যায়। অল্প কপি বানানোর জন্য 3D প্রিন্টার ইজ এ ভেরি গুড অপশন। ফলে তুমি যদি ইউজারকে টাচ অ্যান্ড ফিল দিতে চাও, তাহলে তোমার ডাইসেতে একসাথে অনেক লাখ টাকা ইনভেস্ট করা লাগে বা কোটি টাকা ইনভেস্ট করা লাগে। ডিজিটাল প্রিন্টারে তা না, বাট ওটার হচ্ছে স্পিড কম। তোমার তো এখন স্পিড দরকারও নাই। সারাদিনে ধরো 2 পিস 4 পিস 5 পিস প্রডিউস হয়েছে, তো 5 পিস মার্কেটে আনলা, ইউজার থেকে তুমি ফিডব্যাক নিলা। যদি মনে হয় যে না এটা না, ডিজাইনটা একটু এরকম হলে ভালো হয়, তুমি অল্টারনেটিভ একটা ডিজাইন 3D প্রিন্টারে ডিজাইন চেঞ্জ করে তুমি নতুনভাবে আবার একটা প্রডিউস করলা। ফলে দিজ আর অপশনস প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে, যদি ইফ দ্য প্রোডাক্ট ইজ ফিজিক্যাল। আর এইটার পরবর্তী যে ধাপগুলা, লাইক এই প্রোডাক্টটা এখন তুমি মার্কেটিং করবা, ওই জায়গাগুলো কিন্তু তুমি প্রচুর ডিজিটাল স্পেস ক্রিয়েট করতে পারো। কেমনে? এই প্রোডাক্টটা তুমি কিভাবে বেচতে পারো? একটা ওয়েবসাইটের মাধ্যমে বেচতে পারো। তাহলে ওই ওয়েবসাইটের মাধ্যমে বেচার যত মেকানিজম, ওই ওয়েবসাইটে প্রোডাক্ট আমি কেমনে দেখাবো, ভিডিও দিব না ছবি দিব, ছবি ছোট দিব না বড় দিব, ওগুলো তো সবই তুমি টেস্ট করে করে দেখতে পারো মানুষ কোনটা পছন্দ করতেছে। একইভাবে ধরো তোমার ফিজিক্যাল যা তুমি বিজ্ঞাপন করবা, অ্যাক্টিভিটি করবা, সেখানেও কিন্তু ডেটা ট্র্যাক করার সুযোগ আছে এখনকার দিনে। যেমন ধরো আমি লিফলেট বিতরণ করলাম, স্কুলের গেটে গেটে লিফলেট বিতরণ করলাম যে এটা একটা নতুন কলম, অসাধারণ কলম, এই কলম দিয়ে একই সাথে কান খোঁজানো যায়, সাথে লেখা যায়, হোয়াট এভার, কিছু 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 মানে এরকম ভালো ভালো অপশন তুমি বললা যেটা শুনলে মানুষ এটা কিনতে পারে। এখন তুমি যে লিফলেট বিতরণ করে আসলা, তাইলে কতজন লিফলেট নিল, কতজন লিফলেট পড়লো, কতজন আমার জিনিসটা অর্ডার দিল, এটা তো ধরো ডিজিটাল হলে সোজা কতজন ঢুকছে, কতজন ক্লিক করছে, এগুলো তো আমি ডিরেক্ট ডাটা পাচ্ছি। তাহলে লিফলেট আমি ডাটা কেমনে পাবো? লিফলেটের বলছি ডিজিটালের মতো এত আরাম হবে না, স্টিল করা যাবে। যাবে কিভাবে? যেমন ধরো তুমি ওই লিফলেটের মধ্যে কিউআর কোড দিয়ে দিলা, তাহলে সে কি করলো, ওই কিউআর কোড স্ক্যান করে তোমার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে এসে দেন কিনলো। ফলে এটা কিন্তু ট্র্যাক করা সম্ভব যে ওই কিউআর কোড স্ক্যান করে কয়জন আসছে। তাহলে তুমি দেখলাম আমি লিফলেট বিতরণ করছি 1 লাখ, সেখান থেকে কিউআর স্ক্যান করে আমার এখানে ট্রাফিক ঢুকছে 1000 জনের মধ্যে 50 জন কিনে বের হয়েছে। তাহলে ইউ হ্যাভ দ্য ডাটা, ইউ হ্যাভ দ্য রেশিও, যে তাহলে কোন স্কেলে আমি মার্কেটিং করলে কি আউটপুট আসতে পারে। আবার মনে করো যে ওই জিনিসটা বিক্রি হচ্ছে ফিজিক্যাল একটা দোকানে, মানে এই কলমটা বিক্রি হচ্ছে ইয়ের সামনে, ওই স্কুল গেটের সামনে কোনো একটা দোকানে, লাইব্রেরিতে বিক্রি হচ্ছে, ওখানে তুমি এই প্রোডাক্টটা দিছো। এখন তাহলে ওইটা আবার ট্র্যাক করবো কেমনে? সেক্ষেত্রে তুমি করতে পারো যেটা, ওই লিফলেটের ভিতরে ছোট্ট একটা কুপন দিয়ে দিলা যে তুমি যদি এই কুপনটা দোকানদার কাছে জমা দাও, তাইলে তুমি ইয়ে পাবা, এত টাকা ডিসকাউন্ট পাবা বা ছোট্ট একটা কিছু পাবা। কারণ ওই ফেজে তোমার দরকার হচ্ছে হলো টেস্টিং করে করে রাইট আইডিয়াতে পৌঁছানো, দরকার হলে প্রফিট কম হোক বা কিছু ইনভেস্টমেন্ট যাক। তাহলে তুমি আবার দোকানদার থেকে পরে যদি এটা কালেক্ট করো, কারণ তারা ওই কুপনগুলো তোমার দিলে দেন, তুমি না তারা টাকা দেবো, তাহলে তুমি কিন্তু বুঝলা যে এটা কতটুকু কাজ করছিল। আমরা পেপার বিজ্ঞাপনও কিন্তু মাঝখানে, এখন তো পেপার বিজ্ঞাপন খুব একটা দিই না, ফিজিক্যাল পেপারের বিজ্ঞাপন, তখনই আমরা সিমিলার কেস করছি যে আমরা কিউআর কোড দিয়ে বোঝার চেষ্টা করছি। একদম 100% ডেটা না হোক, বাট কম্পেয়ার করার মতো ডেটা তো হয়, যে এই বিজ্ঞাপনে দেখলাম কত পার্সেন্টেজ লোক বা কতজন লোক আমার কিউআর কোড স্ক্যান করছে, পরের বারেরটাতে কত পার্সেন্ট করলো, বা লিফলেটের এই ডিজাইনে কতটা আমি কিউআর কোড থেকে ইয়ে পাইছি, পরের ডিজাইনে আমি কতগুলো রেসপন্স পাইছি। ফলে জিনিসটা কিন্তু ফিজিক্যাল, বাট স্টিল তুমি চাইলে চেঞ্জ করে করে দেখতে পারো। তো এটা ইম্পর্টেন্ট জিনিস হলো ডেটা। ডেটা ছাড়া গ্রোথ হ্যাকিং হবে না। ডিজিটাল হইলে ডেটা খুব সোজা, ফিজিক্যাল হইলে একটু জটিল, বাট স্টিল ডুয়েবল। আর প্রোডাক্ট চেঞ্জ করার ক্ষেত্রে ডিজিটাল কোনো বিষয় না, প্রত্যেক দিনই প্রোডাক্ট চেঞ্জ করা যায়, বাট ফিজিক্যাল প্রোডাক্ট প্রত্যেকদিন চেঞ্জ করা যায় না। যার জন্য একটা অপশন হচ্ছে 3D প্রিন্টার্স আর দেয়ার, এটা একটা আছে। আর দ্বিতীয়ত আরও বেশ কিছু এখন টেকনিক আছে, প্রযুক্তি আছে, যে কারণে আগে যেরকম ম্যাস স্কেলে প্রডিউস না করে মার্কেটে যাওয়াই যেত না, বাট এখন সুযোগ আছে যে ম্যাস স্কেলে প্রডিউস না করেও আই ক্যান গো টু দ্য মার্কেট অ্যান্ড আই ক্যান টেস্ট। যেমন ধরো তুমি পানির ব্যবসা করবে, এখন দেখো পানির বোতল কোনো কোনো কোম্পানি সবচেয়ে ছোট বানায় 200 ml, কেউ বানায় 500 ml, 500 ml এর পরে হয়তো বানায় 1.5 লিটার, আবার কেউ বানায় 1 লিটার। এখন তুমি একটা পানির বোতল নিয়ে মার্কেটে যাইতে চাও, তাহলে কিন্তু বোঝার বিষয় আমার বোতলের ডিজাইন কেমন হইলে, আমার পানির সাইজ কেমন কেমন হইলে মানুষজন সবচেয়ে বেশি পছন্দ করবে। ফলে এখন আগেকার মডেল হইলে তোমার এটা ইয়ে না করা, মানে ডাইস না বানায় প্রডিউস না করা পর্যন্ত অপশন ছিল না। এখন তুমি 3D প্রিন্টেড করে মোটামুটি ফিনিশিং যতটুকু সম্ভব ভালো দিয়ে তুমি মার্কেটে আমাদের ট্রাই করে দেখতে পারবা। বুঝা গেছে কিনা কথা? আর নাম্বার 2 একটা শব্দ লিখছি, টেস্ট। টেস্টের কথা অলরেডি চলে আসছে, বাট এগেইন টেস্ট মানে কি? টেস্ট মানে হচ্ছে দেখা যে কোনটা কাজ করে, কোনটা কাজ করে না, কোনটা কম কাজ করে, কোনটা বেশি কাজ করে। তাহলে যদি দেখো যে আমি আমার ওয়েবসাইটে এই কলমের বিজ্ঞাপন দিছি,
একটা ইমেজ ছিল এরকম জাস্ট কলম, আর একটা ইমেজ ছিল কলমটা আমি নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় আছি বা অন্য একটা স্টাইলে, অথবা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। আমি দেখলাম যে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যদি এরকম একজন হাতে নিয়ে আসে, ওই জায়গাটাতে ওই ভার্সনে মানুষ বেশি ক্লিক করছে। ফেসবুক বিজ্ঞাপনেও তুমি একই রকম ট্রাই করতে পারো। আমি দুই রকম কপি বানাইলাম, একটাতে কলমের ফজিলত একভাবে লিখলাম, আরটাতে আরেকভাবে লিখলাম। একটাতে হয়তো আমি টেক্সট বিজ্ঞাপন দিলাম, এখানে আমি $5 বুস্টিং করলাম, আরটাতে আমি ভিডিও বানাই, ওটাতে $5 বুস্টিং করলাম। আরেকটাতে আমি হয়তো সোশ্যাল প্রুফ দিলাম, কেউ একজন বললো হ্যাঁ ভাই আমি কলম ব্যবহার করছি খুব ভালো। বুঝছো না, এখানে কত রকম ভ্যারিয়েশন হতে পারে, হাজার হাজার ভ্যারিয়েশন হতে পারে। তো তুমি দুইটা ভ্যারিয়েশন প্রথমে লঞ্চ করলা, লঞ্চ করে তুমি ধরো দুইটাতে সেম রকম ডলার বুস্ট করলা, সেম রকম অডিয়েন্সের কাছে পৌঁছায়, দেখলা কোনটাতে সবচেয়ে বেশি মানুষ ট্রাফিক তোমার সাইটে আসছে এবং কনভার্ট হয়েছে। তাহলে তখন তুমি কি করবা, যেটা তাহলে দুইটার ভিতরে উইনার, তুমি ওইটা নিলা। নেওয়ার পর তুমি আবার ফার্দার টেস্ট করতে পারো যে ভাই এই দুইটার মধ্যে এটা ভালো। বাট ভালোর তো কোনো শেষ নাই, যে আমি টেক্সট দিছিলাম, ভিডিও দিছিলাম, আমি দেখছি ভিডিও অনেক ভালো পারফর্ম করছে, বাট এখন ভিডিওতে আমি যা বলছি, থাম্বনেইল যা দিছি, লাস্টে যা বলছি, সেই স্ক্রিপ্ট আবার চেঞ্জ করে আমি নতুন আরেকটা ভিডিও এই ভিডিওর সাথে কম্পেয়ার করলাম, দেন টেস্টে দেখলাম যে এটার চেয়ে আবার নতুন ভিডিও আরো ভালো কাজ করছে। বুঝা গেছে? তাইলে তুমি কিন্তু ক্রমাগত টেস্ট চালানো মানে কি, এখন সব টেস্ট কি তোমার পাস করবে? দেখা গেলো নতুন যে ভ্যারিয়েশন সে তার চেয়ে বরং আগেরটাই ভালো ছিল, তাহলে কি তুমি ওখানে থেমে থাকবা? না, তুমি আরো আইডিয়া বের করবা, আরো এটা বের করবা, আরো এটা বের করবা। ফলে ক্রমাগত আইডিয়া বের করে এই যে ছোট 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 ইনক্রিমেন্টাল যে তুমি অ্যাডভান্টেজ গুলো তৈরি করতেছো, এইটা মিলে আস্তে 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 গ্রোথ হতে থাকবে। ফলে দেখো, জিনিসটা এমন না যে ওয়ান সিঙ্গেল আইডিয়া যেটা দিয়ে $1 মিলিয়ন চলে আসবে। বাট এই একটা আইডিয়া, ধরা যাক তুমি রকমারিতে, যেমন ধরো রকমারিতে আমরা অনেকগুলো টেস্ট রান করছিলাম একই ইস্যুতে, সেটা হলো রকমারিতে তোমরা দেখবা যে একটু পরে দেখুন একটা অপশন আছে, বইয়ের কয়েক পাতা পড়ে দেখা যায়। তো এই অপশনটা যখন আমরা প্রথম লঞ্চ করি, লঞ্চ করার পরে আমাদের প্রথমে কি একটা নাম ছিল, ইংরেজিতে আমি একটা নাম দিছিলাম, আমরা লুক ইনসাইড বা এরকম একটা কিছু নাম দিছিলাম, এবং ওই ফন্টও ছিল ডিফারেন্ট এবং প্লেসমেন্টও ছিল ডিফারেন্ট। তো আমরা পরে ডেটা ট্র্যাক করলাম যে প্রচুর লোক আমার এই ইয়েতে আসতেছে ডিটেলস পেজে, বাট আমরা যে পরিমাণ লোক ভাবছিলাম যে ভিতরে পড়ে দেখবে, অত পরিমাণ দেখতেছে না। তা আমাদের মনে হলো যে না, এটা তো হওয়ার কথা না, ডেফিনেটলি পিপল শুড লাভ দিস, যে আমি কয়েক পাতা পড়ে দেখতে পারতেছি কেনার আগে, তাহলে নিশ্চয়ই কোথাও ঘাপলা হয়েছে, মেবি মানুষ বুঝতেছে না। তো এইটা মনে করে নিয়ে আমরা কয়েকটা টেস্ট রান করলাম। একটা হচ্ছে আমরা শব্দ চেঞ্জ করলাম কয়েকটা, এটা 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 করতে করতে লাস্টে আমরা একটু পরে দেখলাম যে এইটাতে সবচেয়ে বেশি মানুষ এঙ্গেজড হয়েছে। দ্বিতীয়ত আমরা কালার এবং ফন্ট চেঞ্জ করে কয়েকটা টেস্ট রান করলাম, টেস্ট রান করে করে পরে এখনকার যে কম্বিনেশন, এই কম্বিনেশন আমরা বেস্ট রেজাল্ট পাইছি। বাট চাইলে কিন্তু আরো টেস্ট এখন রান করা যাইতে পারে, বাট আমরা দেখলাম যে ওয়েল, এখানে যা আসছে যতগুলো টেস্ট রান করে আমরা এইটুকু রেজাল্ট পেয়েছি, ইটস গুড। ফলে এখানে দেখো, তুমি যদি দেখো যে তোমার ওই ডিটেলস পেজে তোমার 100 জন ভিজিটর আসছে, আসার পর যারা লুক ইনসাইড পড়ছে তাদের মধ্যে ধরো যে 20 জন কিনছে, আর যারা লুক ইনসাইড পড়ে নাই তাদের মধ্যে ধরো হচ্ছে 15 জন কিনে, তাইলে কিন্তু তুমি শিওর হইতে পারতেছো লুক ইনসাইড যদি তারা পড়ে তাহলে আমার বিক্রির চান্স বেশি। তাই যদি হয় তাহলে লুক ইনসাইডে যাতে আরো মানুষ বেশি বেশি যায়, যেটা ইনশিওর করবা, আমরা ঠিক তাই করার চেষ্টা করছি। সো আমরা টেস্ট রান করে 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 এনশিওর করছি আরো বেশি লোক যাতে কি করে, লুক ইনসাইডে আসে। ফলে এইটার ফলে তুমি ধরো 15 থেকে সেলস 20-এ নিছো, তাতেই তো তোমার কোম্পানি $1 মিলিয়ন কোম্পানি হয়ে গেল না। এন্ড টেস্ট যদি তুমি একটাই রান করো তাহলে এইটুকুই শেষ। বাট এরকম টেস্টে যখন তুমি হাজার হাজার রান করবা, এইটাতে হয়তো 0.1% আগাইলো, আরেকটাতে 0.2% আগাইলো, আরেকটাতে 1% আগাইলো, ফলে এরকম অনেকগুলো টেস্ট জোড়া দিলে, একটু একটু পার্সেন্টেজ গুলো জোড়া দিলে মেবি দেখবে বছর শেষে তুমি 100% গ্রোথ পেয়ে গেছো বা 70% গ্রোথ পেয়ে গেছো। বুঝা গেছে? এই আইডিয়াগুলোর ক্ষেত্রে দুইটা ওয়ার্ড ইউজ হয়, একটাকে বলে মুনশট আর একটা বলে রূপশট। মুনশট, এই শর্ট বানান ভুল লিখলাম, মুনশট, আর এটাকে কি বলছি, রূপশট। শব্দ দুইটা থেকে কি বুঝতে পারতেছো? মুন মানে কি? চাঁদ। মানে এমন এক শট মারছো যে বল কোথায় চলে গেছে? চাঁদে। আর আরেকটা মারছো কোথায় গেছে? মাত্র ছাদে গেছে। চাঁদে আর ছাদে। তো চাঁদে আর ছাদের মধ্যে মানে হইতেছে যে আমাদের এমন কিছু টেস্ট থাকতে পারে যেটা আমার কি কোথায় নিয়ে যাবে, চাঁদে নিয়ে চলে যাবে। মানে এমন একটা ফাটাফাটি টেস্ট যে এক টেস্টে মনে করো যে মানে গ্রোথ তোমার ধরে একাই ধর 100% বানাই ফেলছে, যেটা হাজার হাজার উদাহরণ আছে। সবচেয়ে ক্লাসিক্যাল উদাহরণ বলা হয় যেমন হটমেইল। হটমেইল তো এখন খুব একটা ইউজ হয় না, বাট হটমেইল যখন চালু হয়েছে সেই 1996 না কত সালে, ওরা একটা গ্রোথ হ্যাকিং আইডিয়া ইউজ করছে। আইডিয়াটা ছিল যে আমি যে তোমাকে ইমেল পাঠাচ্ছি, ইমেলের নিচে বাই ডিফল্ট ওরা একটা লাইন যোগ করে দিছিল
কারণ তার আগ পর্যন্ত মানুষকে যে বোঝানো, ভাই তুমি আমার ইমেল সাবস্ক্রাইব করো, তারপর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই মার্কেটিং তো তোমার অনেক টাকা খরচ করে মার্কেটিং করা লাগবে। তা না করে এখন এক একজন তো এক একটা ইমেল ইউজ করে, কেউ হটমেল ইউজ করতেছে, কেউ জিমেল ইউজ করছে, কেউ ইয়াহু, কেউ এটা কেউ সেটা। তো হটমেল এলারা কি করছে, হটমেল থেকে ইমেল করলেই নিচে লিখে দিছিল যে ওই যে আমরা নিচে বিশেষ একটা নোট লিখে দিই না যে আই লাভ ইউ, তুমি হটমেল ইউজ করতে পারো ফ্রিতে, এরকম একটা কিছু লাইন লিখে দিছে। ফলে আমি যতজনরে ইমেল পাঠাচ্ছি প্রত্যেকজন নিচে কি পাইতেছে, একটা মেসেজ যে কি হটমেল অ্যাকাউন্ট ফ্রিতে খোলা যাবে বা হোয়াট এভার, হটমেলের এই সুবিধা আছে। ফলে এক একজন লোক কতজন লোককে মেইল করতেছে, তার মানে কি ওর প্রত্যেকটা মেইলই কি ওর একটা মার্কেটিং এর টুল হিসেবে কাজ করতেছে। এর জন্য খরচ কি হইতেছে হটমেলের? কোনো খরচ নেই। তো এই আইডিয়ার পরে ওদের কিন্তু ব্যাপক গ্রোথ আসছে। তো ফলে এই আইডিয়াটাকে বলা যেতে পারে মুনশট আইডিয়া। একইভাবে ড্রপবক্সের এরকম এক্সাম্পল আছে, অনেকগুলো কোম্পানির এরকম এক্সাম্পল আছে। বাট মুনশট কিন্তু প্রত্যেকদিন হবে না। তোমাকে মেইনলি ইয়ে করতে হবে কিসের? রুফ শট, যেগুলো ভাই মানে কাইন্ড অফ ক্রিকেট খেলাতে তুমি বলে বলে ছক্কা মারবা, এটা ফিজিবল আইডিয়া না। মারবা হয়তো 2-4 ওভার একটা দুইটা করে মারবা, 4 মারবো 6 মারবো, বাট মেইনলি যদি ম্যাচ জিততে হয় কিসের উপর জিততে হবে? সিঙ্গেলসের উপর। সিঙ্গেলস। তো সিঙ্গেলস বলতে আমরা বুঝাচ্ছি যে এমন সব আইডিয়া যে এক আইডিয়াই তোমার 50% গ্রোথ এনে দিবে না, মেবি 1% গ্রোথ এনে দিবে, আরেকটা আইডিয়া হয়তো 2% এনে দিবে, আরেকটা আইডিয়া 0.5% এনে দিবে। দিস আর রুপ শট। বাট এইটা যদি তুমি কন্টিনিউয়াসলি খেলো তাইলে হইতেছে ক্রমাগত তোমার কি হচ্ছে? গ্রোথ ইনশিওর হচ্ছে। ফলে এইখানে সিয়ান অ্যালিস একটা টার্ম উনি বলছেন, সেটা হচ্ছে হাই টেম্পো টেস্টিং। এগুলোর নাম দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট নাম, হাই টেম্পো টেস্টিং, নামের মধ্যে পরিচয় আছে। উনি বলছে যে টেস্টিংটা হইতে হবে হাই টেম্পো, মানে মানে ব্যাপক স্পিডে টেস্ট হইতে হবে। তুমি আজকে একটা টেস্ট করছো, 3 মাস পর আরেকটা টেস্ট রান করছো, তো গ্রোথ হ্যাকিং এটা দিয়ে হবে না। উনি বলছে অ্যাটলিস্ট সপ্তাহে 3টা টেস্ট রান করবে, এটা হইতেই হবে। অ্যাটলিস্ট সপ্তাহে 3টা টেস্ট। যেমন টুইটার, যেটা এখন এক্স হয়ে গেছে, ওদের শুরুর দিকে ওদের আমি ডেটা দেখছিলাম, ওরা বছরে প্রায় 500-র উপর টেস্ট রান করতো। বছরে 500-র উপর মানে দিনে কয়টা? প্রায় 2টার একটু কম, 1.5টার একটু বেশি, তাই না? দিনে। তো এরকম বড় জায়ান্ট কোম্পানি যারা, তাদের এরকম 500-1000 টেস্ট পার ইয়ার, মানে দিনের মধ্যে কয়টা টেস্ট রান করে। বাট তুমি যদি ছোট কোম্পানি হও, রিসোর্স খুব কম হয়, তাও উনি বলছে যে সপ্তাহে অন্তত কি করো? 3টা টেস্ট করো। টেস্ট কারণ সবই যে অনেক বড় বড় চেঞ্জ তা কিন্তু না। টেস্ট তুমি হাজার হাজার জায়গায় করতে পারো, তোমার মার্কেটিং এর মধ্যে করতে পারো, তুমি তোমার সার্ভিসের মধ্যে করতে পারো, তুমি প্রোডাক্টের মধ্যে করতে পারো। যে কোনোভাবেই তুমি যদি গ্রোথ, মানে কিন্তু জাস্ট মার্কেটিং না। যেমন ধরো তুমি এমন একটা ট্রিক করলা যে তোমার অ্যাকাউন্টিং করতে যে খরচ হয় সেই খরচটা কমে গেল, তা এটা তোমার গ্রোথের পার্ট না? বিকজ সে তোমার কি করছে? খরচটা কমাই দিয়েছে। যে কোনোভাবে তোমার কোম্পানি যদি বেনিফিটেড হয়, সেটা যে কোনো ডিপার্টমেন্টের মাধ্যমে হতে পারে, যে কোনো আইডিয়ার মাধ্যমে হতে পারে। বোঝা গেছে আমার কথা? তুমি কাস্টমার সার্ভিস দিচ্ছ, এখন কাস্টমারকে এক একজনকে হ্যান্ডেল করতে যে টাইম লাগে, ওখানে ছোট্ট একটা আইডিয়া তুমি ট্রাই করলা। ধরো তুমি তোমার কাস্টমার এজেন্টদেরকে কিছু একটা কৌশল শিখাই দিলা যে তুমি এই লাইনটা না বলে এই লাইনটা বলো, বা এইভাবে অ্যান্সার না দিয়ে এইভাবে অ্যান্সার দাও। তার ফলে দেখা গেল যে আগে একটা কনভারসেশন শেষ করতে 3 মিনিট লাগতো, এখন কনভারসেশন শেষ করতে 2 মিনিট লাগে। তাহলে তুমি দেখো কি পরিমাণ অ্যাডভান্টেজ। এই ছোট্ট একটা টেস্ট যদি এটা সাকসেসফুল হয়, তাহলে প্রত্যেকটা এজেন্ট যদি 1 মিনিট করে সেভ করে এক একটা কনভারসেশনে, তার মানে তোমার কত পার্সেন্ট কস্ট সেভিং হলো বা এফিসিয়েন্সি বাড়লো। বোঝা গেছে কথা? তো এরকম গ্রোথ হ্যাকিং টেস্ট যখন তুমি হাই টেম্পোতে করবা, প্রচন্ড স্পিডে, দ্যাট ইজ মানে যে ওই কালে ভদ্রে না, তখন অ্যাকচুয়ালি ট্রুলি গ্রোথ হ্যাক বলতে যেটা বোঝায় যে একটা প্রোডাক্ট অ্যাবসলিউটলি জিরো থেকে অতি দ্রুত সময়ে বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছানো, সেটা সম্ভব হবে। সো ডাটা ইজ মাস্ট, হাই টেম্পো টেস্ট ইজ মাস্ট। এখানে একটা আমি তোমাদেরকে গ্রাফ দেখাই। এখানে একটা গ্রাফে, এই একটা 60 নম্বর পেজে, এই আলাদিনের বইতে এখানে দেখাইছে যে growthhackers.com, যেটা সিয়ান এলিসের একটা কোম্পানি, ওদের হচ্ছে যে 2014 সালের যে মান্থ বাই মান্থ ওরা দেখাচ্ছে, মানে ওদের ইয়েটা একদম ফ্ল্যাট হয়ে গেছিল, মানে গ্রোথ হচ্ছিল না। দেন যখন থেকে ওরা এই ডিসিশনটা নেয় যে প্রতি উইকে অ্যাটলিস্ট 3টা টেস্ট করবো, 3টা টেস্টের কথাটা ওখান থেকে আসছে, তারপরে ওদের এই যে গ্রাফটা দেখো, সাই করে এইভাবে গ্রোথ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর তুমি যদি বলো ভাই 3টার চেয়ে বেশি করলে হয় না, তারও পারো, তুমি যত বেশি করতে পারো। যে ভাই আমার এখন সক্ষমতাই না, অ্যাটলিস্ট একটা করতে পারবো, আমি বললাম ঠিক আছে, শুরু করো, আস্তে আস্তে তুমি আরো বাড়াও। বাট এনাফ টেস্টিং ছাড়া অ্যাকচুয়ালি ট্রুলি গ্রোথ হ্যাকেবল হওয়া সম্ভব না। ঠিক আছে? তো আজকে আমি আর আলোচনা লম্বা না করি, এক লেকচার এত লম্বা না করে, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে কাইন্ড অফ ধরতে পারো গ্রোথ হ্যাকের একটা ব্যাকগ্রাউন্ড এবং দুই একটা কিওয়ার্ড।
কিছু মিথ। বাট মেইন গ্রোথ হ্যাকিং এর যে ফ্রেমওয়ার্ক, যেটা আমরা আপাতত আজকে নাম শুনে রাখি, সিয়ান এলিসেরই এটা আবিষ্কার, AAA আর এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা আমরা আলোচনা করব। ভেরি এক্সাইটিং যে এই 5টা জিনিস আছে এখানে, 5টা জিনিসের কি নাম, কি ধাম, কি পরিচয়, সেটা আমরা জানবো ইনশাল্লাহ। AAA একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা সিয়ান আলিস উনি এটা আবিষ্কার করছেন। ফ্রেমওয়ার্ক মানে কি? ফ্রেমওয়ার্ক মানে একটা সিস্টেম দেওয়া। তাহলে তুমি র্যান্ডম কিছু জিনিস শিখছো, ইউ ডোন্ট নো দ্য সিস্টেম, তাহলে তো তুমি আন্দাজে তো হবে না, জিনিসটা একটা তো গ্রামার লাগবে। সেই গ্রামারটা আমরা শিখবো যে ট্রুলি যদি আমি গ্রোথ হ্যাকার হইতে চাই বা গ্রোথ হ্যাকেবল করতে চাই আমার প্রোডাক্টকে বা আমার সার্ভিসকে, তাহলে হোয়াটস দ্য ফ্রেমওয়ার্ক, আমরা এটাকে পাইরেট মডেলও বলে, এই মডেলটা আমরা লার্ন করব। এটার সাথে আরও বেশ কিছু জিনিসপত্র চলে আসবে, বাট আমরা চেষ্টা করব থ্রু আউট দ্য মানে ফ্রেমওয়ার্ক আমরা যাতে মানে প্রত্যেকটা জায়গায় লেসনগুলো এবং আমি প্র্যাকটিক্যালি কীভাবে ইমপ্লিমেন্ট করব ওই জায়গাগুলো যেন শিখতে পারি। সো যে কোনো জিনিস অ্যাকচুয়ালি কোনো জাস্ট আমি এফোর্ট দিব না, কোনো রকম একটু হালকা পাতলার উপর, এইভাবে কোনো দিন বড় জিনিস হবে না। সো যাদের এই প্রথম লেকচার শুনেই মনে হচ্ছে যে ভাই মাত্র ব্যাকগ্রাউন্ড জানলাম, আরও কত ঘন্টা খরচ করতে হবে, তো তুমি যদি সেটা না করো, হাউ ডু ইউ লার্ন? তুমি কিভাবে তাহলে আশা করতেছো তুমি বড় একটা কিছু বানায় ফেলবা? বড় একটা কিছু বানাবার তুমি এফোর্ট দিবা না, তোমার ধৈর্য থাকবে না, এটা তো না। এবং আমি যে ক্লাস নিচ্ছি এটা কোনো পপুলার ক্লাস নেওয়ার জন্য না, তাই যে ছেলে টোটকা মাটকা কথাবার্তা বলে দিলাম, মানুষ খুব খুশি হাততালি দিল, নো, দিস কোর্স ইজ নট ফর দেম। কোর্সটার অডিয়েন্স অত বড় আমার দরকারই নাই। আমার দরকার সিরিয়াসলি যারা এন্টারপ্রেনার হইতে চায়, যাদের ওই পরিমাণ ধৈর্য আছে, ওই পরিমাণ টাইম সে ইনভেস্ট করার মতো তার অ্যাটিটিউড আছে, তারা এখানে একটা যেন মানে হয়, অডিয়েন্স হয়। সো অডিয়েন্স সংখ্যা বড় আমার বিষয় না, অডিয়েন্স সংখ্যা দরকার সলিড অডিয়েন্স, যারা আসলে ওই ধৈর্যটা দেখাইতে পারবে, ওরকম পাথ তারা ফলো করবে, অ্যান্ড যারা ট্রুলি চেঞ্জ মেক করতে পারবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। বই, গ্যাজেটস, হোম অ্যাপ্লায়েন্স, ফুডস, ফ্যাশন, কিডস। ভেবে বলুন তো বইয়ের সাথে আপনার প্রয়োজনীয় কোন জিনিসটি নেই রকমারিতে? 3 লক্ষাধিক বই, 11,000 প্লাস কিডস আইটেম, 4,500 প্লাস গ্রোসারি ও অর্গানিক পণ্য, 14,000 প্লাস ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্স, 12,000 প্লাস বিউটি ও স্কিন কেয়ার আইটেম, 4,500 গ্যাজেটস অ্যান্ড গিয়ার্স, 5,500 কিচেন আইটেম, 12,000 প্লাস ফার্নিচার আইটেম, 1,500 প্লাস স্পোর্টস অ্যান্ড ফিটনেস, 19,000 প্লাস স্টেশনারি ও অফিস সরঞ্জাম, 2,000 প্লাস ইসলামী উপকরণ, 1,000-এরও বেশি অটোমেটিভ অ্যান্ড বাইক অ্যাক্সেসরিজ। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।